ক্ষমতা রাজ্য তুলে নিতে চাইছে, তাদের সরকারি আধিকারিকদের হাতে এই ক্ষমতাটা দেওয়া হবে, মানে পঞ্চায়েত প্রধানদের হাতে আর্থিক ক্ষমতা দেওয়া হবে। দেখুন, গোটা বিষয়টা একটা নির্বাচিত একটা একটা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এটা এটা লাগবে না। দেখুন, গোটা এই যে কাজ এবং পঞ্চায়েতের মাধ্যমে কাজ, তাতে একটা নির্বাচিত জনপ্রতিনিধিত্বের যে সংসদীয় রাজনীতির কাঠামো, সেটা থেকে সরিয়ে আমলাতান্ত্রিকভাবে প্রশাসনিক কাঠামো দিয়ে সেই জনপ্রতিনিধিত্বমূলক গণতন্ত্রকে খর্ব করার প্রবণতা এর থেকে স্পষ্ট। পঞ্চায়েত যারা কাজ করবেন বা যেভাবে কাজ হয়েছে, 100 দিনের কাজ বাংলাকে 1 নম্বর ভালো কাজ এবং উন্নয়নে 1 নম্বর বলেছিল কিন্তু নরেন্দ্র মোদীর সরকার। তারপরই টাকা বন্ধ করে দিয়ে নানা রকম জটিলতায় ফেলে দিয়ে কাজটা বন্ধ করিয়ে দেয় বিজেপি। কিন্তু দেশের মধ্যে 100 দিনের কাজে 1 নম্বর পশ্চিমবঙ্গ, এটা তো বিজেপি বলেছিল, বিজেপি সরকার বলেছিল, কেন্দ্রের সরকার বলেছিল। ফলে যে পদ্ধতিতে সেই কাজ হয়েছিল, কাজটাও বন্ধ করে দেওয়া হয়েছে, টাকা আটকে দেওয়া হয়েছে, মানুষকে বঞ্চিত করা হয়েছে। এবং এখন আবার যেটা শোনা যাচ্ছে সেটা হচ্ছে আমলাতান্ত্রিকভাবে এই কাজটা করা হবে। মানুষ বিচার করবেন। মমতা বন্দ্যোপাধ্যায় যখন মুখ্যমন্ত্রী ছিলেন, মানুষ কাজ পেয়েছেন, এবং কেন্দ্র বন্ধ করে দেওয়ার পরেও মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের কোষাগার থেকেও গরিব মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা রেখেছিলেন। এখন এই আমলাতান্ত্রিক আরোপিত ব্যবস্থায় কি দাঁড়াবে, মানুষ নিজেদের অভিজ্ঞতা দিয়ে দেখবেন। এটা কোনো কাজের কথাই নয় যে গুজরাটে যখন মন্ত্রীর ছেলেকে অ্যারেস্ট করা হয়েছিল, একের পর এক জায়গায় বিজেপি কাদের চোর বলছে। জয় শ্রীরাম বলা পার্টির রাম মন্দিরে চুরির অভিযোগ এসছে, তারা আবার চোর বলছে লোককে। জয় শ্রীরাম বলা পার্টির যাদের রাম মন্দির করব না, রাম মন্দির করব, সেই রাম মন্দির থেকে কুৎসিতভাবে টাকা চুরির অভিযোগ এসছে, বিপুল টাকা চুরির অভিযোগ এসছে। তাদের মুখে চুরির কথা শুনতে হবে? কেন্দ্রীয় প্রকল্পগুলো গুজরাট সহ অন্য জায়গায় চুরির অভিযোগ আসেনি? মন্ত্রীর ছেলে অ্যারেস্ট হয়নি? এটা এত বড় সিস্টেমে কাজ হয়, কোথাও যদি কোনো অন্যায় বিচ্যুতি হয় সেটা ব্যতিক্রম তো কখনো নিয়ম হতে পারে না। বাংলায় যে এত মানুষ উপকৃত হয়েছেন 100 দিনের কাজে, তাহলে কেন্দ্রীয় সরকার দেশের মধ্যে প্রথম পুরস্কার বাংলাকে দিয়েছিলেন কেন? কেন বাংলায় 100 দিনের কাজে সেরা, এটা নরেন্দ্র মোদী সরকার কেন বলেছিলেন? যদি অভিযোগ থাকতো তাহলে কি প্রথম হওয়ার সম্মানটা দিতেন না? রাজনৈতিকভাবে কাজ হচ্ছে। তৃণমূলের যদি পঞ্চায়েত থাকে তারা কাজ করবেন, মানুষ দায়িত্ব দিয়েছেন তৃণমূলকে কাজ করার জন্য। কালকে রাজ্য মন্ত্রিসভায় একটা সিদ্ধান্ত হয়েছে, একটা হাই পাওয়ার কমিটি তৈরি হচ্ছে। হাই পাওয়ার কমিটি যার মাথায় হচ্ছে অর্থমন্ত্রী এবং শিল্পমন্ত্রী স্বপন দাসগুপ্ত এবং তাপস রায়। তারা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে বিভিন্ন দপ্তরে কিভাবে দুর্নীতি হয়েছে, এই দুর্নীতির সমস্ত তদন্ত করে তার কাছে। কোন সাল থেকে? মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, মানে 11? হ্যাঁ, ওনারা তো 21 বলছেন, 11 বলছেন না কেন? ওনারা তো বারবার 21 বলছেন। 21 থেকে শেষ 5 বছরের তদন্ত, তাহলে 11 থেকে নয় কেন? যদি তদন্তের গল্পই শোনান তাহলে 2011 থেকে শোনান। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার প্রচুর ভালো কাজ করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বিপুল পরিমাণ মানুষকে উপকার দিয়েছেন। নিশ্চয়ই কোথাও ভুল ত্রুটি হয়েছে এত বড় সিস্টেমে, কারণ এই সিস্টেমের মধ্যে, সরকারি সিস্টেমের মধ্যে অন্য দলের সমর্থক, আগের সমর্থক সবাই ছিল। আমাদেরও কারুর ভুল ত্রুটি আছে আমাদের দিকের যারা, কিন্তু মানুষ উপকার পাননি এই কথাটি দয়া করে বলবেন। তারপরেও যদি মনে হয় তদন্ত, তো তাহলে
যেসব জায়গাগুলোর সঙ্গে বিজেপির কারুর কারুর নাম যেসব তদন্তে জড়িত, যেসব অভিযোগে জড়িত, সেগুলোও হোক। আর বেছে বেছে পশ্চিমবঙ্গ কেন? সারা ভারতের অন্য রাজ্যগুলো কি রাজ্য নয়? গুজরাটে যেখানে মন্ত্রীর ছেলেকে গ্রেফতার করতে হয়, যেখানে ডবল ইঞ্জিন সরকারে ঘন ঘন ব্রিজ ভেঙে পড়ে, সেগুলো তদন্তের মতো নয়। আরে প্রথমে রাম মন্দিরের তদন্তটা করুন। জয় শ্রীরাম বলা পার্টি, রাম মন্দির কারেঙ্গে, ভগবান রামকে আমরা সবাই, ভগবান তার জায়গায় আছেন। আপনারা রাজনীতি করেছেন, প্রধানমন্ত্রী উদ্বোধন করেছেন, তারপরেও অযোধ্যা যে সিটে সেই সিট হেরেছেন। কিন্তু তা বলে রাম মন্দিরের কোষাগার লুণ্ঠিত, এ তো ভাবা যাচ্ছে না। যারা এত চোর ধরার কথা বলছেন, নিজেরা এটা কি করেছেন? তা রাম মন্দিরের তদন্তটা ঠিক করে করুন। যারা চুরি করলো তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিন। না না, অনেক বিজেপির নেতারা বলছেন না শেষ 5 বছরের তদন্ত। যদি আপনারা বিজেপির কথায় বলি, বিজেপির কথাতেই যদি বলি শেষ 5 বছর বলছেন কেন? তাহলে শেষ 15 বছর নয় কেন? কেন সালে 15 বছর নয়? শেষ 5 বছর বললে কি করে হবে? তদন্তের কথা বললে তো তাহলে পুরো সময়ের হোক। আমরা কোনো তদন্তের কথা বলছি না, আমরা বলছি আগে রাম মন্দির, রাম মন্দিরের তদন্তটা করুন, তারপর এখানে রাজনীতি করতে আসবেন। রাজ্য সরকারের তরফ থেকে বলা হচ্ছে ডিটেইল রিপোর্ট নেওয়া হচ্ছে এবং বলছে যে সেবাশ্রয়ে ওষুধের ব্যবহার, চিকিৎসকদের ব্যবহার যা হয়েছে এবং সেই বিষয়ে ইনভেস্টিগেশন করে তথ্য জানার জন্য রাজ্যের তরফ থেকে উদ্যোগ নেওয়া হচ্ছে এবং স্পষ্টতই এই তো বলা হয়েছে যে চিকিৎসার নামে ওখানে গুজুগুজি হতো এবং এক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ থাকে। সেবাশ্রয় সম্পর্কে আমি বলতে পারবো না। আমার সেবাশ্রয় সম্পর্কে কোনো কালেই আমার কোনো ধারণা নেই। ওটা পার্টির অফিসিয়াল প্রোগ্রাম বলেও আমি জানি না। যদি কোনো সাংসদ বা কোনো বিধায়ক বা কেউ ব্যক্তিগত উদ্যোগে মানুষের সেবা করার জন্য কোনো প্রজেক্ট নিতেই পারেন, সম্পূর্ণ ব্যাপারটা তারা বলতে পারবেন। আমি কোনো উত্তর দিতে পারবো না, কারণ আমার কোনো ধারণাই নেই বিষয়টা সম্পর্কে। কি নিয়ে? দেখুন, আমি সেবাশ্রয় ব্যাপারটা জানি না। মানে আমি সেবাশ্রয়ের কোনো দিকটাই আমি জানি না। আমি কখনো এর সঙ্গে আমার খুব একটা আমি পরিচিত নই ব্যাপারটার সঙ্গে। তো সুতরাং আমি এটা খুব একটা আমি বলতে পারবো না। এবারে এটা পার্টির কোনো অফিসিয়াল প্রোগ্রাম হলে আমি তবু খোঁজ নিয়ে বলার চেষ্টা করতাম। এটা কোনো সাংসদ তার এলাকায় মানুষকে কিছু সাহায্য করার জন্য প্রোগ্রাম করে থাকলে এটা তারাই বলতে পারবেন, আমি বলতে পারবো না। দেখুন, বহু ক্ষেত্রেই বিভিন্ন জায়গায় রক্তদান শিবির হয়, বহু ক্ষেত্রেই স্বাস্থ্য শিবির হয়, বিভিন্ন ধরনের শারীরিক সমস্যাগুলোর পরীক্ষা অনেক রাজনৈতিক দল বিভিন্ন জায়গায় করে থাকেন, কোনো ক্লাব করেন, কোনো সামাজিক প্রতিষ্ঠান করেন। এই ব্যাপারটা তো সবাই, বহু এমএলএ, এমপি, কাউন্সিলর, পঞ্চায়েত তাদের উদ্যোগে বিভিন্ন সংস্থার সঙ্গে সহযোগিতায় মানুষের সামাজিক কাজ করার জন্য এই ধরনের কাজ হয়ে থাকে। এবার সেবাশ্রয় একটু বড় বাম্পের কাজ, যেগুলো প্রচারে এসেছে, এখন ওটা যেহেতু আমি জানি না যে বিষয়টা, ফলে সেই বিষয়টায় অনেক বিশেষজ্ঞরা ওটার দায়িত্বে ছিলেন। আমাদের মতো সাধারণ শ্রমজীবী লোক তো দায়িত্বে ছিল না, ফলে বিশেষজ্ঞরাই বলতে পারবেন। একটা জিনিস খুব স্পষ্ট করে আপনাদের সামনে আনতে চাই, এই যে তদন্ত, অ্যারেস্ট, যদি কারোর ক্ষেত্রে যে কোনো ন্যায্য কারণে অ্যারেস্ট হয় বা তার কোনো অপরাধ থাকে, সেই অ্যারেস্টকে আমরা কেউ কন্ট্রাডিক্ট করতে যাব না, এই নিয়ে কোনো কথা হবে না, কোনো আলোচনা হবে না। কিন্তু শুধুমাত্র তৃণমূল কংগ্রেসকে টার্গেট করে হবে, আর বিজেপির যাদের বিরুদ্ধে অভিযোগ বা যারা হঠাৎ বিজেপির পরামর্শে যারা হঠাৎ অন্যদিকে যাচ্ছে, তৃণমূলের সঙ্গে দূরত্ব বাড়াতে চাইছে, তাদের বিরুদ্ধে অভিযোগ হবে না, এটা কি করে হতে পারে? তাদের বিরুদ্ধে পুলিশি অ্যাকশন হবে না, এটা কি করে হতে পারে? এই পুলিশ প্রশাসনকে দিয়ে শুধুমাত্র তৃণমূলটাকে ভাঙাবার জন্য, তৃণমূলকে যারা আছে তাদের ভয় দেখিয়ে দূরত্ব তৈরি করার জন্য এগুলো ব্যবহার করা হচ্ছে। বিভিন্ন জায়গায় যেভাবে পুলিশি অপারেশন চলছে, তাতে
বিজেপি পুলিশ বাহিনীকে নামিয়ে এমএলএ থেকে শুরু করে পাড়ায় পাড়ায় পর্যন্ত এই পুলিশি যেগুলো, আমি আবার বলছি, আমি কোনো নির্দিষ্ট মামলা বা দেবরাজের মামলা এসব নিয়ে আমি বলছি না, কারণ সে মামলার মেরিট আমি জানি না, আমি কথা বলতে পারবো না। কিন্তু সাধারণ যেটা হচ্ছে, বহু এমএলএও বলছেন, বহু এলাকার সংগঠকও বলছে, পুলিশ চাপ দিচ্ছে, পুলিশ যেতে বলছে, নইলে পুলিশ কেস দিয়ে দিচ্ছে, না হলে পুলিশ বলছে। তাহলে মুখ্যমন্ত্রী যাদের নামে বলছেন, বিধানসভায় স্টেটমেন্ট দিচ্ছেন বা অন্য কোনো জনসভায় বলছেন, যাদের নাম বলছেন কোনো অপরাধের ইঙ্গিতে, তারা যেই একটা তৃণমূল থেকে দূরত্ব বাড়াবার ইঙ্গিত দিচ্ছেন, তাদের কাছে আর পুলিশ যাচ্ছে না, পুলিশ আবার নতুন লোক ধরে আনতে যাচ্ছে। এটা কি হচ্ছে? এটা পুলিশ প্রশাসন দিয়ে একটা দল ভাঙানোর কাজ। দেবরাজ চক্রবর্তী 7টা জায়গা, আজকে 7টা রাজ্যে যায়, 7বার ঠিকানা বলে দেবো এবং তারপর তাকে তারা বলতে একেবারেই বলতে পারবো না। আমি দেবরাজ চক্রবর্তী তিনি ব্যক্তিগতভাবে কি করেছেন না করেছেন আমি বিন্দু বিসর্গ জানি না। তিনি যদি অবৈধ সম্পত্তি করে থাকেন, অন্যায়ভাবে আয় করে থাকেন, নিশ্চিতভাবে ব্যবস্থা নেবে। সেখানে আমরা কেন ডিফেন্ড করতে যাব? কি জন্য ডিফেন্ড করতে যাব? আমার বক্তব্য, সেখানে যেমন পুলিশ যাবে 100 বার, তাহলে মুখ্যমন্ত্রী যখন বলবেন কারুর নাম করে যে 80টা 90টা বেআইনি কনস্ট্রাকশন তার নামে আছে, যেহেতু তৃণমূলের সঙ্গে দূরত্ব তৈরি করছে, তার কাছে পুলিশ যাবে না, আর দেবরাজের অবৈধ সম্পত্তিতে পুলিশ যাবে, আর 80-90টা বেআইনি কনস্ট্রাকশনে যাবে না, এটা কি করে হতে পারে? মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যানজট করে যেভাবে 21 জুলাই পালন করা হয়েছে তার 2018 সালে যে রাইটার দিয়ে মামলাটা হয়েছে, তারপরে 2025-এ 21 জুলাই করে আর একবার বল। 2018 সালে কলকাতা হাইকোর্ট রায় দিয়েছিল যে কলকাতা শহরের বড় বড় রাস্তায় মহামান্য কলকাতা হাইকোর্টের আমরা ল অ্যাবাইডিং সিটিজেন, ফলে আমরা কখনোই তো আইনের বাইরে কিছু করব না, এবং আদালত যখন যা জানতে চাইবে আমাদের দলীয় নেতৃত্ব সহযোগিতা করবেন, জানাবেন। কিন্তু এটাও ঘটনা যে কিছু ঘটনা থাকে, ব্যতিক্রমী ঘটনা। কলকাতার উপর সবথেকে বড় গণহত্যাটা হয়েছিল 1993 সালের 21শে জুলাই, এবং তৃণমূল কংগ্রেস এই জায়গাটা সভা করতে চায়, সেখানে শহীদদের রক্তাক্ত মৃতদেহ পড়েছিল। তাই শহীদ তর্পণের জন্য ধর্মতলাটার জায়গাটিকে বছরে একদিন সেই জায়গাটিকে ওখানে এই সমাবেশটা করা হয়। তো যোগাসনের জন্য যখন রেড রোড 7 দিন বন্ধ থাকে, তখন তো এত আলোচনা শুনি না। যোগাসন শরীরের পক্ষে খুব ভালো, কিন্তু রেড রোডের পক্ষে ততটা ভালো নয়। 7 দিন একটা ব্যস্ত রেড রোড বন্ধ থাকতে পারে, তখন এত আলোচনা শুনি না। আর 14টা প্রাণ চলে গেল, 100 জন আহত, মমতা বন্দ্যোপাধ্যায়কে খুনের চেষ্টা, গণতন্ত্রের উপর এত বড় আঘাত, বছরে একটা দিন। আমরা কি বলেছি? আধ বেলার জন্য একটা রাস্তার অর্ধেক দিন যদি ব্যবহার করতে দেন, তো সেটা তো শহীদ তর্পণের জন্য এইটুকু কনসিডার যদি না করে একটা গণতান্ত্রিক দেশ, গণতান্ত্রিক রাজ্য। আজকের যিনি মুখ্যমন্ত্রী, তিনি তো অতীতে ওখানে তৃণমূলের শহীদ তর্পণ সভা থেকেই বক্তৃতা রেখেছেন একাধিকবার। তাহলে হঠাৎ বছরে একটা দিন শহীদ তর্পণের জন্য এটা দেয়া যেতে পারে না? বাকিটা নিশ্চয়ই আমরা ল অ্যাবাইডিং সিটিজেন, সেটা মেনেই চলা। 21শে জুলাই নিয়ে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় হয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় সওয়াল করলেও তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায় হয়ে সওয়াল করেন। আমি বলতে পারবো না, হাইলি এটা টেকনিক্যাল ব্যাপার, লিগাল ব্যাপার, এটার সঙ্গে মানে এটা সম্পূর্ণ দলের সিদ্ধান্ত। এই বিষয়ে আমরা এক্ষুনি কোনো মন্তব্য করছি না। আমরা শুধু এইটুকুই বলছি, মানুষ জানেন 1993 সালের 21শে জুলাই নো আই কার্ড নো ভোট। আজকে যে আমাদের এত আই কার্ড, সচিত্র পরিচয়পত্র কারুর ছিল না। মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন আওয়াজ তুলেছিলেন, এবং আমরা যে আই কার্ড পেয়েছি, ফটো আই কার্ড, সেটা কিন্তু এই 14 জনের প্রাণের বিনিময়ে আরও 100 জন লোক জখম ছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে খুনের চেষ্টা হয়েছিল। তো সেই দিনটিকে শহীদ দিবস এবং শহীদ তর্পণের জন্য বছরে একটি দিন তৃণমূল কংগ্রেস ওখানে এই শহীদ তর্পণ সভাটি করে। সেটি আশা করা যায় সরকার এবং আদালত যথাযথ তার ঐতিহাসিক গুরুত্ব, প্রাসঙ্গিকতা এবং শহীদ আবেগের কথা ভেবে তারা বিবেচনা করবেন। শক্তিপুর থানার ওসিকে হুমায়ুন কবির
কিছু একটা হুমকি দিয়েছিলেন এবং তারপরে রাজ্যের খবর ছিল, পুলিশ এই খবর পেয়েছেন এবং তারপরে পুলিশের অ্যাকশন এবং উন্নয়ন করেছে তিনি হাজিরা দেবেন। আমি বলতে পারবো না, এটা সম্পূর্ণ আইনি বিষয়, এটা যার বিষয় তিনি বা তার আইনজীবীরা বলতে পারবেন, এটা আমি কি করেছি। আমি এই নিয়ে কোনো মন্তব্য এক্ষুনি করছি না, আমরা খোঁজ নিচ্ছি। সে বিষয়ে কোনো মন্তব্য এই মুহূর্তে করছি না। গোটা বিষয়টা দলের শীর্ষ নেতৃত্ব, তারা গোটা পারিপার্শ্বিকতা তারা খতিয়ে দেখছেন। এ বিষয়ে এই মুহূর্তে আমাদের তরফ থেকে বলার কিছু নেই। দলের কাউন্সিলর ছিলেন এবং বড় চেয়ারম্যান তিনি কংগ্রেসে যোগদান করেছেন এবং এই মুহূর্তে কংগ্রেস ভবনে, বিধান ভবনে ভাঙচুর চলছে। তারা যারা ভাঙচুর করছে তাদের দাবি হচ্ছে রেহানা খাতুন পুলিশের ভয়ে কংগ্রেসে যোগদান করছে। সম্পূর্ণ তাদের বিষয়, তো বলতে পারবো না। এখন উনি কংগ্রেসে যাবেন না এনসিপিআইতে যাবেন, উনি কি করবেন তো তাদের ব্যাপার, আর কংগ্রেসের কর্মীরা তারা কি ভাববেন সেটা তাদের বিষয়। তো এখন সেটা নিয়ে আমি এখানে মন্তব্য করতে যাবো কেন? প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই চার্জ গঠনের অনুমতি দিয়েছে, বিচার প্রক্রিয়া শুরু করার অনুমতি দিয়েছে। আইনি, সম্পূর্ণ আইনি বিষয়, এখানে রাজনৈতিক মন্তব্য করব না। আমরা চাই সত্য সামনে আসুক এবং নিরপেক্ষতার সঙ্গে তদন্ত এবং বিচার প্রক্রিয়া চলুক। কাণ্ডে এনএইচআরসি সুমোটো কগনিজেন্স নিয়েছে, ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন। না, ওনারা কি করতে চান, ওনারা তো ইস্যু ভিত্তিক। মাঝখানে এই গত 1.5-2 মাসে পশ্চিমবঙ্গে যতগুলি খুন, নারী নির্যাতন হয়েছে, তখন তো জাতীয় কেউ মানবাধিকার কমিশন বা মহিলা কমিশন কাউকে বা শিশু কমিশন কাউকেই খুঁজে পাওয়া যায়নি। তো এনারা কখন ঘুমোন আর কখন জেগে ওঠেন তারাই বলতে পারবেন। না, বিষয় হচ্ছে যে আজকে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে ওখানে বিধায়কদের একটা ওরিয়েন্টেশন ক্যাম্প হয়েছে। তো আমার কর্তব্য ছিল সেই ক্যাম্পে যাওয়া, তার কারণ সেখানে লোকসভার মাননীয় স্পিকার সাহেব আসছেন, মাননীয় মুখ্যমন্ত্রী আছেন, রাজ্য বিধানসভার মাননীয় স্পিকার আছেন, কেন্দ্রীয় মন্ত্রী আছেন। তাদের চেয়ারকে আমি সম্মান করি এবং আমিও বিধায়ক, ফলে বিধায়কদের যে শিবির হয়েছে সেটাই যাওয়া আমার কর্তব্য, আমার এটা ডিউটি সেখানে যাওয়া। কিন্তু সেখানে আমি কার বক্তব্য শুনবো বা শুনবো না সেই সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা আমার আছে। আমার মনে হয়েছে আমি লোকসভার স্পিকারকে শ্রদ্ধা করি, তার চেয়ারকে সম্মান করি, কিন্তু তিনি তৃণমূল ভাঙার খেলায় যারা খেলছে তাদের সাংসদ পদ বরখাস্ত করার বদলে তিনি তাদের বরদাস্ত করছেন, বরখাস্ত না করে বরদাস্ত করছেন। এবং যারা দল ভাঙার খেলায় তারা উৎসাহ পাচ্ছে, আশ্রয় পাচ্ছে। আবার রাজ্যের যিনি স্পিকার তাকেও আমি সম্মান করি, অত্যন্ত পেশাগত দিক থেকে তিনি নিজে ব্যক্তিগতভাবে যোগ্য লোক, কিন্তু স্পিকারের আসনে বসে তিনি নিরপেক্ষ ভূমিকা পালন করছেন না। যেভাবে একটি পার্টি থেকে, আমাদের পার্টি থেকে একজন বহিষ্কৃত ব্যক্তিকে তিনি বসিয়েছেন বিরোধী দলনেতা পদে, বা যেভাবে তিনি করছেন, আগের দিন আমাকেও বলতে দেননি, তাদের পছন্দ অনুযায়ী, মানে রাজ্যের শাসক দলটাও বিজেপির, বিরোধী দলের তারা যাদের স্বীকৃতি দিচ্ছেন বকলস পরিয়ে বিজেপিরই বিটিমকে দিয়ে তারা বিরোধিতা চালাতে চান। তো তারা আজকে নিরপেক্ষতার ভাষণ দেবেন এবং সেটা বসে বসে শুনবো। আমার মনে হয়েছে ওই শিবিরে যাওয়া উচিত, কারণ লোকসভা স্পিকার উদ্বোধন করবেন, আমি তাই বিধায়ক হিসেবে আমার কর্তব্য করেছি। আবার আমার মন বলেছে যারা আমার দলকে ভাঙার খেলা খেলছে বা যারা নিরপেক্ষ নন তাদের কাছ থেকে আমি এই নীতির পাঠ শুনবো না। আমি সেই জন্য ওয়াকআউট করেছি। আমার যদি কিছু শেখার থাকে, আমি দীর্ঘদিন ধরে এই বিধানসভায় সাংবাদিক হিসেবে আছি। অতীত হাসিম আব্দুল হালিমের মতো স্পিকারকে দেখেছি, পরবর্তীকালে সাংবাদিক হিসেবে আমি পার্লামেন্ট কভার করেছি, আমি নিজে রাজ্যসভার এমপি ছিলাম। আর এখন আমাদের দলের মধ্যে রয়েছেন প্রাক্তন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। আমার যদি কিছু জানার হয় আমি তাদের কাছ থেকেও জানবো। আমি ওখানে বসে থাকাটা আমার মনে হয়েছে আমার যাওয়াটা উচিত ছিল, কারণ এই লোকসভার স্পিকার, রাজ্য বিধানসভার স্পিকার, তারা একটা অনুষ্ঠান করছেন, বিধায়ক হিসেবে যাওয়া উচিত, গেছি।
আর নীতিগতভাবে যাদের কাছ থেকে নীতি কথা শুনবো এটা মনে করছি না, তাদের কথা আমি শুনিনি। দলত্যাগ করলে সংসদীয় রীতিনীতি কি আছে সেসব বিষয় এবং অধ্যক্ষের কি ভূমিকা আছে এসব বিষয় নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা হচ্ছে। না, মূলত যেহেতু আসলে আজকের সভার মূল উদ্দেশ্যটাই মনে হয় ঘুরিয়ে যে আপনারা বিজেপির উল্টো দিকের দলগুলো থেকে চলে আসুন, আপনাদের কী কীভাবে আগলে রাখা যায় সেগুলো আমরা ঘুরিয়ে সেই সব আইনগুলোর প্রশিক্ষণ, অর্থাৎ যারা বিজেপি করেন না, অন্য দল থেকে নির্বাচিত হয়েছেন, তারা বিজেপির দিকে যদি চলে আসেন তাহলে কোন কোন আইনে আসতে পারেন, কী কীভাবে তাদের উপর ভরসা দেওয়া যায়, সেই জন্য একটা চেষ্টা পরিস্থিতি বলে কানে গেছে। যারা এই বক্তৃতাগুলি মানে মূল বক্তা ছিলেন, তো তারা তো এগুলোকে আশ্রয় দিচ্ছেন, এগুলোকে প্রশ্রয় দিচ্ছেন। আমাদের রাজ্যে বিধানসভায় আমাদের দল থেকে বহিষ্কৃত, আমাদের দল নিয়ম মেনে চিঠি দেওয়ার পরও তারা সেখানে বিরোধী দলনেতা করেননি শোভনদেব চট্টোপাধ্যায়কে। তো সেই জায়গায় দাঁড়িয়ে তারা নিরপেক্ষতা শেখাবেন আর বসে বসে শুনবো। লোকসভায় যারা তৃণমূলকে ভাঙার খেলা খেলছেন তাদের এমপিশিপ চলে যাওয়া উচিত, তার বদলে প্রোটেকশন পাচ্ছে, তাদের কথা শুনবো। সেই জন্য মূল যেহেতু স্পিকারের চেয়ার পদ, তাকে সম্মান দেওয়ার জন্য ওখানে গেছি, আর তার কথা শুনবো না বলে ওখান থেকে বেরিয়েছি। এটাই আগে হিন্দিতে নেই। আদালতের কথা বলছেন মুখ্যমন্ত্রী বিচারপতি সুব্রত ভট্টাচার্যের অভিযোগ তার বিরুদ্ধে এফআইআর পদক্ষেপ নিচ্ছে তিনি যে এফআইআর করেছেন সেটাই বেশ কোনো গুরুত্ব দেয়, সেটা কোনো গুরুত্ব দেওয়া হচ্ছে। কিন্তু আইনের বিষয় মহুয়ার 100% অধিকার আছে আদালতে তার বক্তব্য জানাবার। জাহাঙ্গীর ঘনিষ্ঠ বাবু পুলিশের হাতে ধরা পড়েছে ব্রাউন সুদর্শন। আমি বলতে পারবো না কোথায় কোন ক্রিমিনাল, কোথায় কে কী করছে আমি বলতে পারবো না। কেউ যাতে ধরা পড়েছে তার সঙ্গে সঙ্গে সবসময় সেখানে তৃণমূল বা রাজনীতি ঢুকবে কি? যদি যে অন্যায় করেছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা হবে, পুলিশ ব্যবস্থা নেবে। হিন্দিতে যাই তাহলে। হ্যাঁ।